আসসালামু আলাইকুম। চলছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘর্ষ। এরই মধ্যে আমাদের হাতে রয়েছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানি বিমান রুখতে সানা বিমানবন্দরে রানওয়ে উড়িয়ে দিল ইয়েমেন সরকার। মোসাদের ফাঁদে আহমেদিনেজাদ আইআরজিসির জালে বন্দী। আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় ফেলেছে যুক্তরাজ্য। গাজায় $1 বিলিয়ন সহায়তা পাচ্ছে ইইউ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। একটি ইরানি উড়োজাহাজকে অবতরণ করতে না দেওয়ার জন্য এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। সানা বর্তমানে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত ইয়েমেন সরকার দেশের দক্ষিণাঞ্চলীয় শহর এডেন থেকে কার্যক্রম চালাচ্ছে। সোমবার এক বিবৃতিতে সরকার জানায়, হুতি মিলিশিয়ারা ইয়েমেনের নিজস্ব একটি বিমানকে সানা বিমানবন্দরে নামতে বাধা দিয়েছে। একই সঙ্গে তারা একটি ইরানি বিমানকে জোর করে সেখানে অবতরণের চেষ্টা করছিল। এ কারণে রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণ নাগরিক, বিমানবন্দর কর্মী, কূটনৈতিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার লোকজনকে বিমানবন্দর ও আশপাশের এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়ে সতর্কবার্তা জারি করে। হুতি বিদ্রোহীরা এই হামলার তীব্র নিন্দা করেছে এবং উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই আগ্রাসনের যথাযথ জবাব দেওয়া হবে। কোনোভাবেই এটা শাস্তিহীন থাকবে না। হুতিরা প্রমাণ ছাড়াই এই হামলার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ উঠেছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তদন্তে এ সংক্রান্ত উল্লেখযোগ্য প্রমাণ মিলেছে। এরপর থেকেই তাকে গৃহবন্দী করে রেখেছে ইরানের গোয়েন্দা সংস্থা। সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির 4 জন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, আইআরজিসির গোয়েন্দারা আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। এ কারণেই তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েল বছরের পর বছর ধরে আহমেদিনেজাদকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করার চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি তার শাসনামলের পর তাকে ইরানপন্থী একজন প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনাও ছিল তাদের। বুদাপেস্টে গোপন বৈঠকের ঘটনা 2024 সালের শুরুর দিকে এক অস্বাভাবিক ঘটনা ঘটে। হাঙ্গেরি আহমেদিনেজাদকে বুদাপেস্টে একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে আমন্ত্রণ জানায়, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। সম্মেলনের আড়ালে মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে তার গোপন সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টর গেরগেলি ডেলি জানিয়েছেন, একজন উচ্চপদস্থ হাঙ্গেরীয় কর্মকর্তা তাকে আহমেদিনেজাদকে আমন্ত্রণ জানাতে অনুরোধ করেন। তাকে স্পষ্টভাবে বলা হয়েছে যে সম্মেলনের আড়ালে আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের গোপন আলোচনা হবে। নিজের এ বিশ্ববিদ্যালয়ের সুনাম নিয়ে উদ্বেগ থাকলেও শেষ পর্যন্ত তিনি আমন্ত্রণ জানাতে রাজি হন। সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ডেভিড বার্নিয়া নিজে বুদাপেস্টে গিয়ে আহমেদিনেজাদের সঙ্গে দেখা করেছিলেন। পরবর্তী সময় ইসরায়েল আহমেদিনেজাদের মুখপাত্র আলী আকবর জাভান ফিকরকে একাধিক দফায় গোপনে অর্থ দিয়েছে বলেও দাবি করা হয়েছে। অপারেশন রোয়ারিং লায়ন শুরু হওয়ার আগে তাদের মধ্যে আরও কয়েক দফা সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা। আইআরজিসির গোয়েন্দা শাখা এখন আহমেদিনেজাদকে হেফাজতে নিয়ে গৃহবন্দী করে রেখেছে। তবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এ বিষয়ে মোসাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। আহমেদিনেজাদের মুখপাত্র আলী আকবর এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। যুক্তরাজ্য সরকার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ ঘোষণার ফলে তেহরানের সঙ্গে লন্ডনের কূটনৈতিক সম্পর্কে এক বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। বছরের পর বছর ধরে চলা অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদ শেষে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সামরিক বাহিনীর অত্যন্ত শক্তিশালী এই শাখাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানায়। এই পদক্ষেপটি আইআরজিসিকে সরাসরি নিষিদ্ধ ঘোষণার সমতুল্য, যদিও আইনি পরিভাষায় কিছুটা ভিন্ন। একই সঙ্গে ব্রিটিশ মন্ত্রীরা ইসলামিক মুভমেন্ট অব দ্য কম্পেনিয়ন অব দ্য রাইট এবং রাশিয়ার ফেডারেশন ভলান্টিয়ার কর্পসকেও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর মধ্যে আইএমসিআর এর বিরুদ্ধে যুক্তরাজ্যে ইহুদি লক্ষ্যবস্তুগুলোতে একাধিক হামলার অভিযোগ রয়েছে এবং অন্যদিকে জিআরইউ হচ্ছে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার একটি আন্তর্জাতিক শাখা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সমস্ত প্রমাণ সতর্কতার সাথে বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই সংগঠনগুলো যুক্তরাজ্যের বাইরে থেকে আসা হুমকি বা বিদেশি শক্তি সংশ্লিষ্ট হুমকিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাই যুক্তরাজ্যের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার্থে এদের নিষিদ্ধ করা জরুরি ও অপরিহার্য। যুক্তরাজ্যের মাটিতে বেশ কিছু হুমকি, বিশেষ করে ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের দুজন সাংবাদিককে হত্যার পরিকল্পনা এবং ব্রিটিশ লক্ষ্যবস্তুগুলোতে চালানো সাইবার হামলার ঘটনার প্রেক্ষাপটে সরকার আইআরজিসিকে নিষিদ্ধ করার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে কনজারভেটিভ পার্টির আগের অবস্থানকে পুরোপুরি বদলে দেওয়া হলো। যারা আগে এই সংগঠনটিকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিল, নতুন এই আদেশের ফলে যুক্তরাজ্যে যে কোনো উপায়ে আইআরজিসিকে সমর্থন করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মাঝেই যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের ফলে তেহরানের সাথে ব্রিটিশ সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ আরও তলানিতে নামবে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ কর্মকর্তারা এর আগে সতর্ক করে দিয়েছিলেন যে আইআরজিসিকে নিষিদ্ধ করা হলে প্রতিক্রিয়া হিসেবে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পারে ইরান সরকার। ইসরায়েলি সামরিক অভিযানের ক্ষত কাটিয়ে উঠতে এবং যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার মানুষের জরুরি মানবিক সহায়তায় এক বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। টিম গাজা ইনিশিয়েটিভ নামক এই বিশেষ উদ্যোগের আওতায় 15টি অংশীদার দেশের সাথে মিলে 88,36,00,000 ইউরো, যা মার্কিন ডলারের প্রায় $1 বিলিয়ন সমপরিমাণ একটি সাহায্য তহবিল চালু করা হয়েছে। সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ফিলিস্তিন দাতা গোষ্ঠীর একটি উচ্চ পর্যায়ে বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এই সুবিশাল তহবিলটি মূলত গাজাবাসীর জন্য চলমান এবং পরিকল্পিত প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পগুলোতে সরাসরি অর্থায়ন করবে। দীর্ঘদিনের সংঘাত ও ধ্বংসযজ্ঞের পর গাজার অবকাঠামো পুনর্গঠন, স্বাস্থ্যসেবা ও মানবিক সংকট মোকাবেলায় এই উদ্যোগের মূল লক্ষ্য। আন্তর্জাতিক এই জোটে ইউরোপের 12টি দেশ ও জাপানের পাশাপাশি বিশ্ব ব্যাংক এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক সক্রিয় অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। উল্লেখ্য, দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের কারণে গাজা সিটির একটি বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার এখন বিধ্বস্ত ভবনগুলোর পাশে খোলা আকাশে তাঁবু খাটিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই চরম মানবিক সংকটের মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বিশাল আর্থিক সহায়তা গাজার সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং ধ্বংসস্তূপ থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে বলে অভিযোগ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। খবর এএফপির। সোমবার এক বিবৃতিতে বাহিনীটির মুখপাত্র হুসেন মুহেবি বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিরাপত্তা বিপন্ন করার জন্য ওয়াশিংটনকে জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর উপর ইরান তার সার্বভৌমত্ব, কৃতিত্ব ও নিয়ন্ত্রণ বজায় রাখবে। এদিকে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কারণে হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহের নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের কয়েকটি দেশের সহযোগিতার কারণে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরানের কয়েক হাজার বাড়িঘরের পুনর্গঠন ও মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছে ইরানের দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা সংস্থা। সোমবার দেশটির বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, সামান্য বা মাঝারি মাত্রায় ক্ষতিগ্রস্ত প্রায় 50,000 আবাসিক ইউনিটের মধ্যে